প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় নতুন কমিশনের কাছে পুঁজিবাজারের প্রত্যাশা। আর এই আলোচনার জন্য আমরা পুঁজিবাজার বিশ্লেষক একজন অতিথিকে আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট জনাব অধ্যাপক ডক্টর আল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শকের, এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি আলোচনায়। তার আগে জানিয়ে রাখছি, এই পুঁজিবাজার নিয়ে নতুন সরকার দায়িত্ব নেবার পর বা তার আগে অনেক আলোচনা আমরা শুনেছি, অনেক সমালোচনা শুনেছি, তীর্যক মন্তব্য ছুড়ে দিতে আমরা শুনেছি। পুঁজিবাজার রসাতলে যাচ্ছে এরকম একটি অবস্থা মানুষের মধ্যে, বিশেষ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা এবং পুঁজিবাজার নিয়ে যারা বিশ্লেষণ করে, যারা গবেষণা করেন, তাদের মধ্যেও একটি উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখেছি। সেই উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটবে এই প্রত্যাশাটি ছিল প্রত্যেকটি মানুষের মধ্যে, যারা এই বাজার নিয়ে ভাবেন, এই বাজার নিয়ে চিন্তা করেন, বাজার নিয়ে কাজ করেন, তাদের মধ্যে সেটির অবসান ঘটানোর চেষ্টা করেছে নির্বাচিত সরকার। এবং নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে, 4 সদস্যের নতুন নির্বাচন কমিশন, একজন নতুন চেয়ারম্যান এবং সাথে রয়েছে 3 জন কমিশন। এই কমিশন কতটা মানুষের যে প্রত্যাশা বা আগের যে সমালোচনা, সেই সমালোচনায় বেরিয়ে গিয়ে পুঁজিবাজারকে শক্তপোক্ত করতে পারবে বা পুঁজিবাজারের গতি ফিরিয়ে আনতে পারবে, মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা বা দীর্ঘ আকাঙ্ক্ষা সেটি কতটা পূরণ করতে পারবে, সেসব প্রশ্ন জানবার চেষ্টা করব আজকের অতিথির কাছ থেকে। জনাব আল আমিন, আমি শুরুতেই জানতে চাই, এই যে নতুন কমিশন বিএনপি সরকারের আমলে এসে 3 মাসের মাথায় একটি নতুন কমিশন দিল এবং আগের কমিশন হঠাৎ করেই দেখলাম পদত্যাগ করলো 4 কমিশনার এবং চেয়ারম্যান, এবং সেই দিনই নতুন কমিশন দায়িত্ব নিল। তো এই কমিশনকে কিভাবে দেখছেন আপনি? আপনার প্রারম্ভিক মূল্যায়নটা কেমন? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা প্রথমত এত বড় একটা ম্যান্ডেট নিয়ে আসা সরকার, সেই সরকারের উপর কিন্তু অনেক মানুষের অনেক প্রত্যাশা থাকে, যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে তারা এসছে। তো সেই কারণেই কিন্তু তাদের কাছে একটা সীমাহীন প্রত্যাশা ছিল। আর তার চেয়ে বেশি পুঁজিবাজারের প্রত্যাশার কারণ হচ্ছে, কারণ আমাদের যিনি মাননীয় অর্থমন্ত্রী, উনি কিন্তু পুঁজিবাজারের খাতটার সম্পর্কে ওতপ্রোতভাবে জড়িত এবং উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যাপারটার সাথে অভিজ্ঞ। এই কারণেই কিন্তু প্রত্যাশার ব্লেন্ডিংটা একটা বড় ম্যান্ডেট, তার সাথে হচ্ছে ওনার যে বিজ্ঞ একজন ব্যক্তিত্ব, দুইটার কম্বিনেশনে কিন্তু প্রত্যাশার মাত্রাটা আরও বেড়েছে। তো সেই কারণে আমরা একটা নতুন কমিশন দেখলাম। কমিশনের যিনি চেয়ারম্যান হয়েছে, উনি নিঃসন্দেহে একজন কর্পোরেট লিডার, কারণ ওনার প্রায় 40 বছরের উপরে হচ্ছে এই ক্ষেত্রে মাল্টিনেশনাল এনভায়রনমেন্টে কাজ করার একটা অভিজ্ঞতা, বিভিন্ন কোম্পানির বোর্ড, কারণ যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জেনারেটেড হয় কিন্তু ম্যানেজমেন্টের দ্বারা, এবং এই ম্যানেজমেন্টগুলো যেহেতু উনি পরিচালন করতেন, সেই হিসেবে ওনার কিন্তু একটা ভালো এনভায়রনমেন্টে কাজ করার সুবিধা আছে বা সুযোগ আছে বা অভিজ্ঞতা আছে। এর সাথে যে 3 জন টিমমেট নিয়েছে, তার মধ্যে একজন হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড কনস্ট্রাকশনে ছিল, বা আমরা ব্রোকারেজ হাউসে তাদের কাজ করার অভিজ্ঞতা দেখেছি, বা একটা লাস্টে একটা ব্রোকারেজ হাউস বা একটা সাবসিডি ইউনিটে সে এমডিও ছিল, এবং প্রফেশনালি সে একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের শিক্ষার্থী। আর বাকি 2 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার হচ্ছেন এনজিওতে ওনার এক্সপার্টাইজ, উনি আশার যে ফাইন্যান্স ডাইরেক্টর ছিল আশা ইন্টারন্যাশনালের। আরেকজন হচ্ছেন যিনি ল কমিশনার যাকে দেওয়া হয়েছে, উনি নারী ও শিশু বিষয়ক, যেটা আমরা প্রোফাইল দেখে জানলাম, ওই বিষয়ে ওনার একটা অভিজ্ঞতা আছে। তো সব মিলে আমরা যদি ওভারঅল কমিশনের যে কম্পোজিশনটা দেখি, তাতে শুরুতে আমরা যেটা বলতে পারি যে এই ক্ষেত্রে কর্পোরেট এক্সপার্টাইজ যাদের ছিল, সেই জায়গাটায় যদি কোনো এরকম লয়ার বা ওই ল এক্সপার্ট থাকতো, তাহলে হয়তো অনেকটা এই জায়গাটায় আমরা মনে করতে পারি যে যেভাবে সিলেক্ট করা হয়েছে এখানে একটা বিবেচনার সুযোগ ছিল। এখানে নারী ও শিশু বিষয়ক যিনি কাজ করেন ল নিয়ে, তাকে পুঁজিবাজারে দেবার কারণটা কি? এটা আসলে হয়তো যারা সিলেক্ট বা সার্চ কমিটি যারা করেছেন তারা এটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু মানুষের প্রত্যাশার সাথে যদি আমরা সম্পর্ক রাখতে চাই, তাহলে কিন্তু আসলে এইটাকে আমরা খুব একটা ভালো সিলেকশন শুরুতেই বলবো না। এবং এখন একটা কমিশন ফাঁকা আছে, কাকে আনে সেটাও একটা দেখার বিষয় আছে। 4টি পজিশনের 3টি দেওয়া হয়েছে, আরেকটা এখনো ফাঁকা আছে, সেটা কাকে দেওয়া হবে সেটার উপর সার্বিকভাবে মূল্যায়ন। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমাদের বাংলাদেশের যে ধরেন কমিশন পরিবর্তন বলি বা যাই বলি, এটার চেয়ে হচ্ছে যে প্রত্যেকে কিন্তু সমস্যাগুলো আমরা জানি, সমস্যাগুলো টকশোতে বলি, আলোচনায় বলি,
বাট সমাধানের ক্ষেত্রে যা যা করণীয় সেটা সেই ইন্টারিম সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু সেই জায়গায় কোনো গতিশীলতা আসেনি। আপনি যদি খেয়াল করে দেখেন যে সে সময় ইউনূস সরকারের যেই 5টা প্রস্তাবনা ছিল তার মধ্যে অন্যতম ছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা সরকারের হাতে আছে সেগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, তারপর আরেকটা ছিল যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো লাভজনক সেগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, যেসব প্রফিটেবল কোম্পানি গ্রুপ অফ কোম্পানির আন্ডারে যেগুলো লিস্টেড না তাকে লিস্টেড করা, মানে বাজারের গভীরতা বাড়ানোর জন্য কিন্তু তাদের এই 3টা উল্লেখযোগ্য কিন্তু একটা মুভ ছিল, যেটার জন্য কিন্তু তৎকালীন যিনি কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি মুভ করেছে, মিনিস্ট্রি লেভেলে গিয়েছে, বাট যেহেতু হয়তো কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নাই বলে মিনিস্ট্রি থেকে ধীরগতি বলেন বা বিভিন্ন জায়গা থেকে ধীরগতি বলেন, সত্যিকার অর্থে কিন্তু আমরা কোনো কিছু বাস্তবায়ন দেখিনি। কিন্তু উদ্যোগটা কিন্তু ছিল, জি জি উদ্যোগটা ছিল, কারণ আমি যেহেতু নিজে সংস্কার কমিশনের সাথে কাজ করেছি দ্যাটস ওয়াই আমার জানার সুযোগ হয়েছিল। তারা কিন্তু প্রতিনিয়ত যখনই তৎকালীন যে বিদ্যুৎ উপদেষ্টা উনি বিদ্যুৎ কোম্পানিগুলোকে আনার ব্যাপারে নির্দেশনা দিয়েছে, মিটিং হয়েছে, সবকিছু দেখেছি, হ্যাঁ হ্যাঁ ও সবকিছু মিলে আমরা কিন্তু দেখেছি, তখন একটা খুব তোড়জোড় ছিল। বাট যে কোনো কারণেই হোক, এটা আমলাতান্ত্রিক জটিলতা বলি বা সরকারের পক্ষ থেকে যে মানে যেহেতু পাবলিক ম্যান্ডেটটা ওইভাবে নাই, তো সেই সব বিবিধ কারণে কিন্তু আমরা চিন্তা করে যদি দেখি যে ওই সময় কিন্তু কিছু হয়নি। কিন্তু এখন যে কমিশন তাদেরকে কিন্তু আর কোনো প্রত্যাশা প্রতিশ্রুতি দেওয়ার সময় নাই, তাদেরকে সরাসরি কাজে নামতে হবে, কারণ মানুষের ক্ষত এত বেশি এই সেক্টরগুলোতে প্রত্যেকের, ধরেন যেই কারণে বাজারে এই বেহাল দশা তার মধ্যে অন্যতম কারণ ছিল, আপনি নিজে যেহেতু এখানে দীর্ঘদিন ধরে কাজ করেন জানেন যে তখনকার সময়ের যে প্রেক্ষাপটে যে স্টকগুলোতে মানুষের ফান্ড ইনভেস্ট করা ছিল সেই স্টকগুলোর যে বোর্ডের মালিক থেকে শুরু করে বা প্যাট্রন থেকে শুরু করে ম্যাক্সিমাম একটা অংশ হচ্ছে পলাতক, আগের সরকারের সাথে কানেক্টেড ছিল, ফ্যাসিস্ট সরকারের। পরবর্তী টাইমে যেটা হলো তাদের যে ফান্ডগুলো যারা এখানে ম্যানেজ করতো তারাও কিন্তু দেখা গেছে যে অনেকটা আত্মগোপনে চলে গেছে, যেহেতু তাদের যে প্যাট্রন নাই। হ্যাঁ, এখন এই ফান্ডগুলোই যখন আবার মানুষের এখানে বিনিয়োগ করা ছিল টাকাগুলো, কারণ মানুষ পুঁজিবাজারে যখনই বিনিয়োগ করে অ্যানালাইসিস না করে তারা শুনতে চায় যে কে কোন ভাই কোথায় বিনিয়োগ করেছে। তাহলে ওই স্টকগুলোতে যখন তাদের বিনিয়োগ ছিল তখন যখন দেখা গেল যে নতুন এসে যখন আমরা একটা সুশাসনের সরকারকে তখন আমরা দেখেছিলাম, তাদেরকে কি করতে হয়েছে, এই অনিয়মগুলার রোধকল্পে কিন্তু অনেকগুলো মানে ফাইন করতে হয়েছে, অনেকগুলা কমিটি করতে হয়েছে, অনেকগুলো ইনভেস্টিগেট করে অনেকগুলো কোম্পানিকে চার্জ করতে হয়েছে, এবং সুশাসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনবার একটি প্রচেষ্টা আমরা দেখেছি। তো সেই কারণে কি হয়েছে, এখন যখন দেখবে একজন নতুন বিনিয়োগকারী এসে যে এই কোম্পানিগুলোর নামে তদন্ত চলছে, নতুন করে কিন্তু বিনিয়োগ আসবে না। আবার তারা যাদের ফান্ড প্রাইস লেভেলটা এত নিচে নেমে গেছে, 50, 60, 70% নেমে গেছে, তার মানে বাজারে যে রোলিং ফান্ডটা ছিল সেই ফান্ডটা শুধু ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে আটকেছে তা না, তার সাথে অন্যান্য প্রাতিষ্ঠানিক ফান্ড যেটা আছে বাজারে রোল করা ছিল সবগুলো কিন্তু আটকে গেছে। কারণ আমি কিছু কোম্পানির বোর্ডে কাজ করার সুবাদে দেখতে পাচ্ছি যে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরই, আমি নাম না বলি, তাদের পোর্টফোলিওতে দেখা গেছে যে ধরেন মানে 38 কোটি টাকার পোর্টফোলিওর ভ্যালু আছে মাত্র ধরেন যে 18 কোটি টাকা, মানে 20 কোটি টাকাই নাই। তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এন্ডে যদি ওইটা হয় তাহলে ব্যক্তির অবস্থাটা কি হয়েছে, এবং এই জিনিসগুলোর জন্য কিন্তু আসলে নতুন কমিশনও দায়ী ছিল না, কেউ দায়ী ছিল না, একটা সিস্টেম একটা রেজিম চেঞ্জ এটার কারণে হয়েছে। এখন এই জিনিসটাই কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে চায় না। আচ্ছা, এই যখন অবস্থা তখন এই যে কমিশনের কথা বলছিলেন, একজন নারী ও শিশু বিষয়ক প্র্যাকটিশনার, ল প্র্যাকটিশনার, তাকে নিয়ে আসা হলো কমিশনে, আরেকজন এনজিও বিষয়ে বিশেষজ্ঞ, তাকে। এই পুঁজিবাজারের সাথে এনজিও সম্পর্কটা কি? আসলে সত্যিকার অর্থে বলতে গেলে এই মুহূর্তে আমরা এটা কোনো রিলেশন দেখতে পাচ্ছি না, বাট যারা, আমি আবারও বলবো, যারা এটা করেছেন ওনারা কি বেসিসে করেছেন অবশ্যই ওনাদের কাছে ব্যাখ্যা আছে। কিন্তু আমি যেটা আমার সিলেকশনগুলো থেকে যেটা মনে হয়েছে যে আসলে কমিশনের যে কমিটমেন্টটা যদি সরকারের পলিসি লেভেল থেকে সাপোর্টটা আসে তখন হয়তো তারা সাকসেসফুল কিছু করতে পারবে, না হয় যদি সাপোর্ট না থাকে এর চেয়ে বেটার কম্পোজিশন আনলেও কিন্তু আপনার কাজ হবে না। কারণ ধরেন আমার এনবিআর সাথে একটা মানে প্ল্যান মানে রিকনসাইল করতে হয়, বাংলাদেশ ব্যাংকের সাথে করতে হয়, বিসেক করতে হয়, ট্রাই পার্টি একসাথে কাজ করতে হয়। এখন 3টা পার্টির একসাথে গভর্নমেন্টের যদি একটা ডিফারেন্ট সেল, যদি আমি জানি যে এখানে একজন প্রতিমন্ত্রী স্ট্র্যাটেজির একজন উপদেষ্টা আছে পুঁজিবাজার ডেস্কটা দেখার জন্য, উনি যদি এগুলোকে সমন্বিতভাবে কিছু পলিসি সাপোর্ট নিয়ে আসতে পারে তখন কিন্তু মানুষের আস্থা আসতে সময় লাগবে না। কিন্তু জায়গাটা হচ্ছে ওইটাই, এই বিষয়টা কত দ্রুত আসবে। কারণ আমরা এখন যেটা দেখি যে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে যে ট্যাক্সের গ্যাপ খুবই ইনসিগনিফিকেন্ট, একেবারে মিনিমাম গ্যাপ। এখন এত কম গ্যাপে আপনি কেন বাজারে লিস্টেড করবেন, যেহেতু আপনার গভর্নেন্স কস্টটা অনেক হাই। লিস্টেড কোম্পানিকে আপনি জানেন প্রতি কোয়ার্টারলি তাকে রিপোর্ট দিতে হয়, 3টা কম্পোনেন্টকে এক্সপ্লেন করতে হয় যে অপারেটিং ক্যাশ ফ্লো কি আছে, নেট অ্যাসেট ভ্যালু কি আছে, আর্নিংস পার শেয়ার কি আছে। তাহলে এই যে তথ্যপাত্র বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা কোয়ার্টারলি, এটা কিন্তু যারা লিস্টেড না তাকে করতে হচ্ছে না। তারপর আবার বিভিন্ন ধরনের তদারকি, অ্যাবনরমালি প্রাইস বাড়লে বা কোনো প্রাইস সেন্সিটিভ নিউজ ছাড়া বাড়লে তাদেরকে যে কোয়ারিগুলো দেয়, তাদের যে ফাংশনালিটিগুলো আছে, প্রতিটা বিষয় কিন্তু একটা তদারকির আন্ডারে আসে যেটা লিস্টেড। আর যেটা লিস্টেড না ডাইনিং টেবিলে বসেই তার সিদ্ধান্ত নিতে পারে, তার কিন্তু এত কিছু মানে দেখার দরকার নাই। তাহলে সে আসবে কেন? সে আসতে যাচ্ছে না। এখন আসবে না বলেই কিন্তু আমরা রিফর্ম করার সময় বলেছিলাম যে ব্যাংকের থেকে যারা
1,000 কোটি টাকা বা তার চেয়ে বেশি ঋণ নেয় তাদেরকে বাধ্যতামূলকভাবে তালিকাভুক্ত হতে হবে। কারণ ব্যাংকে যখন আপনি একটা ঋণটা নিচ্ছেন, ব্যাংকের টাকাটা হচ্ছে স্বল্প মেয়াদে মানুষ আমানত হিসেবে রাখে, সেটাকে যখন আপনি দীর্ঘমেয়াদী ফাইন্যান্সে দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে কিন্তু টাইম ল্যাগের কারণে একটা এনপিএল ক্রিয়েট হচ্ছে। এবং পাশাপাশি পলিটিক্যাল ইস্যুটাকে আমি যদি দূরেও রাখি, ব্যাংকের কাজ কিন্তু এটা না, পুঁজির যোগান দেওয়া, পুঁজির কাজ হচ্ছে পুঁজিবাজারের। এখন বিনিয়োগকারীরা বা যারা এখানে কোম্পানি নিয়ে আসবেন, তারা যদি চিন্তা করেন যে আমার পুঁজি ব্যাংকিং খাত থেকে অল্প সময়ে আনতে পারি, পুঁজিবাজারে কেন আমি এত লম্বা সময় নিয়ে এবং এত গভর্নেন্স কস্ট দিয়ে কেন আমি আসবো? তাহলে এই জায়গায় পলিসি সাপোর্ট লাগবে যে তুমি এই মাত্রা ঋণ হলে কোনোভাবে ব্যাংকে অ্যাপ্রোচই করতে পারবে না, তোমাকে বাধ্যতামূলকভাবে পাবলিকলি লিস্টেড এন্টিটি হিসাবে তোমাকে এখানে যেতে হবে, পাবলিক এটাকে অংশীজনের মধ্যে নিয়ে আসবে, তোমার জবাবদিহিতা মেকশিওর করার জন্য তোমাকে করতে হবে। এটা হচ্ছে একটা অপশন। নাহলে যারা লিস্টেড না তাদের উপর ট্যাক্স বার্ডেনটা অনেক বেশি বাড়িয়ে দিতে হবে, যাতে করে বাধ্য হয়ে তারা লিস্টেড হয়। ধন্যবাদ জনাব আলামিন। আমরা শুনবো আরো আপনার কাছ থেকে, যাব একটি বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনা। আজকের আলোচনার বিষয় নতুন কমিশনের কাছে পুঁজিবাজারের প্রত্যাশা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অধ্যাপক এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছেন আমাদের সাথে জনাব আল আমিন। আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, কিন্তু একটি বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিগত কমিশন বা সদ্যবিদায়ী কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাদেরকে দায়িত্ব দিয়েছিল, তারা অনেকগুলো সংস্কার কাজ করেছে বা অনেকগুলো সংস্কারের পথরেখা রেখে গিয়েছে, বা আমরা যেটা শুনেছি যে কমিশনের ভিতরে শুদ্ধি অভিযান বা যারা অন্যায় অনিয়ম অনাচারের সাথে ছিল তাদেরকে অনেকটা সেখান থেকে সরিয়ে ফেলা, এরকম কতগুলো কাজ করেছে এবং যেখানে যেভাবে স্ট্রিক্ট হওয়ার দরকার বা কঠোর হওয়ার দরকার সেটি করেছে। নতুন কমিশন এসে একটি কথা বলছে যে আমরা যেখানে যেভাবে ছাড় দেওয়ার দরকার ছাড় দেব, এটিকে কিভাবে মূল্যায়ন করছে? দেখুন, আমি নিজেও যেহেতু সংস্কার কমিশনের মেম্বার ছিলাম, যে কারণে আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা টোটাল 5টা কমপ্লিট মানে যেটা রুলস আকারে এসছে, এর মধ্যে আপনি জানবেন মিউচুয়াল ফান্ড এসছে, পাবলিক ইস্যু রুলস আসছে, তারপর আসছে হলো আপনার মার্জিন রুলস, তারপরে এসছে হলো আমাদের যে ডেট ইনস্ট্রুমেন্টের ইস্যুটা, দেন এসছে আমাদের হুইসেল ব্লোয়িং। মানে এটা খুবই কিন্তু বাজারের জন্য 5টাই খুবই দরকারি। আর 2টা যে বিষয় এসছে, একটা এসছে হলো আপনার মানে রুলস আকারে এবং গাইডলাইন আকারে। কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইনটা আছে সেটাকে রুলস আকারে চেঞ্জ করা হয়েছে। পাশাপাশি হচ্ছে আপনার অডিটরদের ফিট অ্যান্ড প্রপার লিস্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ফিট অ্যান্ড প্রপার লিস্ট। আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন, মানে আমরা যে মার্জার অ্যাকুইজিশন হয়েছে সেই রিলেটেড ইস্যুগুলো, মানে রিস্ট্রাকচারিং যেগুলো আর কি। তো সব মিলিয়ে যদি আমি বলি 21 মাস সময়ে যেই কাজগুলো হয়েছে, নিঃসন্দেহে একটা বিরাট বড় ধরনের কাজ হয়েছে। এখন মানুষ এই কাজের সুফল পায়নি বা মানুষ সংক্ষুব্ধ হওয়ার পেছনে অন্যতম কারণটা কি, সাধারণ বিনিয়োগকারীর যে পারসেপশনটা ছিল, তাদের ধারণা ছিল যে হয়তো নতুন কোনো কমিশন যেটা ইন্টারিম গভর্নমেন্টের এসছে, তারা এসে হয়তো আগের অবস্থাটা যেখানে ছিল সেখান থেকে হয়তো বাজার আরো অন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু তারা যে ট্রানজিশনাল টাইমটাতে এসছে, তখন কিন্তু তাকে অনেক অনিয়মের বিচার করতে হয়েছে, অনেক একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে যেতে হয়েছে। তখন যারা যারা সংশ্লিষ্ট তাদেরকে অনেক টাকা ফাইনও করতে হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটি মূল কাজও ছিল সংস্কার। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই যেটা হয়েছে, তখন কিন্তু বাজারে যখন আপনি যেটা দীর্ঘমেয়াদী সুফল হয়তো মানুষ পরবর্তীতে বুঝবে যে এই কমিশন কি করে গেছে, বাট এই মুহূর্তে তারা কিন্তু একটা বিপদের মধ্যে পড়েছে। যারা সাধারণ বিনিয়োগকারী ছিল, যেহেতু ধরপাকড়ের মধ্যে শেয়ারগুলোর প্রাইস না বেড়ে আরো কমেছে, তাহলে বিনিয়োগকারী কিন্তু দিন শেষে নিঃস্ব হয়েছে। কিন্তু তার আসলে নিঃস্ব হলেও গভর্নেন্সের সাথে যদি আমরা কম্প্রোমাইজ করার কথা বলি, প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা করছে গভর্নেন্সের সাথে কোনো কম্প্রোমাইজ করেনি, মানে আগের যে কমিশনটা ছিল। এখন নতুন কমিশন এসে যদি তারা বলে যে আমরা কাজকে সহজীকরণ করব, এটা আমরা ওয়েলকাম জানাবো। বাট যদি দেখি কোনো সহজীকরণের কারণে গভর্নেন্স ফেল করছে, এবং তাহলে কিন্তু আমরা নিজেরাই সোচ্চার হয়ে যাব। কারণ গভর্নেন্সকে কম্প্রোমাইজ করে আমার কোনো সহজীকরণের দরকার নাই। বিনিয়োগ প্ল্যাটফর্ম যেমন এখন বাজারে অলরেডি প্রত্যেকেই বলছে যে যদিও আপনি মার্জিন রুলস নিয়ে রিড করা হচ্ছে, বাট মার্জিন রুলস নিয়ে বলা হচ্ছে এই মার্জিন রুলে নেগেটিভ ইকুইটি ক্রিয়েট হবে না। অথচ আমরা যখন কাজ করি তখন 20,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করবো সেটা নিয়ে, যে ফার্দার যাতে এই সমস্যাটা না হয়। তাহলে আমরা যে রুলসটা করেছি, এই রুলসটা যদি পরিবর্তন কেউ করতে চায়, তাকে কিন্তু চ্যালেঞ্জ করা হবে যে কেন, কোন গ্রাউন্ডে এটা। ধরেন আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, ঠিক আছে, আমি যখন পাবলিকের টাকা ঋণ আকারে নিব, আমি গ্যাম্বলার যখন এক্সিট নিয়ে নিব, সাধারণ পাবলিক যখন রাস্তায় পড়ে থাকবে, সেটার জন্য কিন্তু আবার রাস্তায় মিছিল যাবে, গভর্নরের কাছে যাবে, বিসিসি চেয়ারম্যানের কাছে যাবে। তাহলে কোনো অবস্থাতেই আমরা যে পয়েন্টগুলো দীর্ঘ টিমের সাথে কাজ করেছি, এখানে আপনার আমরা প্রপোজ করেছিলাম এ ক্যাটাগরি, যে এ ক্যাটাগরি ছাড়া কোনো মার্জিনই হবে না। কারণ আমি মার্জিন নিচ্ছি কখন, যেটা মিনিমাম আমাকে ইন্টারেস্ট সহ 18% দিতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট সহ। তাহলে
এই ক্যাটাগরি হচ্ছে মিনিমাম যেহেতু 10% দেয়, 10 থেকে 20-30 পর্যন্ত দেয়, তাহলে আমি শর্ট টাইমের জন্য একটা মার্জিন নিয়ে তখন আমি ওইটাকে ফ্যাসিলিটেট করলাম। কিন্তু আমি জেড ক্যাটাগরি, বন্ধ কোম্পানি, বি ক্যাটাগরি, যেখানে রিটার্ন নাই, কিছু নাই, এইখানে আমি এত কস্ট কেন বেয়ার করবো? বা জাং কোম্পানিগুলো সেটাই। তাহলে এই জায়গাগুলোতে এখন সাধারণ যারা আলোচনা করে তাদের ক্ষেত্রে আসলে ওই ফাইন্যান্সিয়াল লিটারেসির ঘাটতি আছে বলেই আমার নিজের টাকা যখন 100, মার্জিন যখন হয় 100, 200 টাকার মার্জিনের 200 টাকার শেয়ারটা যখন 100 টাকায় চলে আসবে, যে মার্জিন প্রোভাইড করছে সে কিন্তু 100 টাকা নিয়ে চলে যাবে, আমি কিন্তু যে 100 নিয়ে আসতাম এটা শেষ হয়ে যাবে। যে কারণে ফোর্স সেলটা কিন্তু ওই কারণে এক্স্যাক্টলি। সেই জন্য আমি যদি বলি যে আমি মার্জিনটাকে এমন জায়গায় দিব যাতে করে আমি ফোর্স সেলে না পড়ি, নেগেটিভিটি ক্রিয়েট না হয়, এবং আমরা যে প্রভিশনটা দিয়ে আসছি যে আপনার যখনই 25 টাকা পর্যন্ত থাকবে তখন ফোর্স সেলকে আইনগতভাবে করে দেওয়া হয়েছে, তাহলে কি 25 টাকা নিয়েও আপনি ফেরত আসতে পারবেন। মানে এইগুলো কিন্তু প্রতিটা কাজেরই কিন্তু লং ইম্প্যাক্ট আছে। কেন? কারণ আমরা প্রত্যেকের সাথে বসে মতামতের ভিত্তিতে করেছি, কিন্তু কেউ এগুলার গভীরে না যে ঢালাও ভাবে যে সংস্কার সব বাতিল করো, এই সংস্কারে কিছু হয় না। এখন কেউ জানেও না কি সংস্কার হয়েছে। না, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েই বলেছেন যে আমরা বাজারকে গতিশীল করবার জন্য যেখানে যেটা সহজীকরণ করার দরকার, এখানটাতে সহজীকরণের কি আছে? এখন দেখেন, সহজীকরণ উনি একটা, আমি মনে করব যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে অনেকটা একটা পপুলিস্ট স্টেটমেন্ট দিয়েছে। উনি সহজীকরণের কথাটা যদি এভাবে বলতো যে বাজারের যেগুলোকে অহেতুক ফাইল হওয়ার কাছে অহেতুক সময় নষ্ট হচ্ছে, যেগুলোতে আসলে কোনো মানে তেমন কোনো কিছু নাই, অনেক অতিরঞ্জিত কাগজপত্র চাওয়া হয়, 8টা 10টা 15টা, যেটা হয়তো রেলিভেন্ট নাই, রেলিভেন্ট ম্যাটার না চেয়ে ইরেলিভেন্ট অনেক কিছুই চাওয়া হয়, সেইগুলোকে যদি উনি কাটছাট করেন নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। বাট উনি যদি এমন কিছু করেন, যেমন মাঝখানে ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে একটা চাপ বিসেকের কাছে ছিল যে আমরা যে শেয়ার কিনি ঘোষণা দিয়ে কিনতে হয়, আমরা যদি একটু গোপনে কিনতে পারতাম ঘোষণা না দিয়ে, হ্যাঁ, মানে যারা, তাহলে কি হতো, তাহলে আমরা এটা সুন্দরভাবে করতে পারতাম। তার মানে তারা ইনসাইড ট্রেডিং এর একটা পারমিশন তাদের কাছ থেকে চাচ্ছিল, তাহলে যেটিকে অ্যাকসেপ্ট করে নাই, না করে নাই, আগের কমিশন করে নাই। এখন উনি যদি এটাকে মনে করে যে ওরা চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এটাকে যদি সহজীকরণ মনে করেন, তাহলে সবার আগে আমরা প্রথম বলবো যে এই কাজটা ঠিক হয়নি। কারণ আপনি সহজীকরণ করবেন কোনটা, যে আমাদের কারণে কোনো কাজে প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু সহজীকরণ ওইটা করা যাবে না যেটাতে সেই ফ্যাসিস্ট সরকারের চেয়ে খারাপ পরিণতির দিকে চলে যায়। কারণ দিন শেষে মানুষ যখন দেখবে যে তার টাকা নাই, তখন কিন্তু মানুষ আর চিন্তা করবে না যে কত বড় ম্যান্ডেট নিয়ে কে আসছে না আসছে, দিন শেষে বার্ডেন শিফট হবে গভর্নমেন্টের কাছেই। তাই গভর্নমেন্ট যাদেরকে এখানে বসে আছে তারা যাতে অ্যাটলিস্ট গভর্নেন্সকে স্ট্রেংথেনিং রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে। কারণ হয়তো ইনিশিয়ালি পাবলিকরা তাদেরকে এতটা ওয়েলকাম জানাবে না, বাট লং টার্মে পাবলিক এখন বুঝে যাবে যে আলটিমেটলি এটাই হচ্ছে আমার, তখন তার নিজস্ব তাগিদে জানাশোনা বাড়বে, ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য সে পড়বে, সে বোঝার চেষ্টা করবে। এখন তো যে কেউ যখন ইচ্ছা বাজারে ঢুকে যাচ্ছে। এখন বাজারে ঢোকার আগে যে আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো, কোথায় আমি যাচ্ছি, কারণ আমার হাতে অনেক অপশন আছে। যেমন ব্রোকারেজ হাউসগুলা নিজেরাই বা ইনস্টিটিউশনগুলা নিজেরাই চলে গেছে ট্রেজারি বিল বন্ডে, যখন দেখলো ট্রেজারি বিল বন্ডে প্রায় 10 থেকে 11% রিটার্ন, আর আপনি মার্কেটে আপনি ইনস্ট্রুমেন্ট খুঁজেও পাবেন না যে 100 ইনস্ট্রুমেন্ট আছে যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন, আর যেগুলো বিনিয়োগযোগ্য সেগুলোর দাম অনেক ওভাররেটেড, আর যেগুলো বিনিয়োগ করা যায় না সেগুলো অবস্থা খুবই খারাপ। তাহলে আপনি নিজে যদি স্ক্রিপ্ট খুঁজে না পান, তাহলে এই মুহূর্তে নতুন কমিশনের প্রধান কাজ হবে প্রচুর পরিমাণে ভালো শেয়ারকে তালিকাভুক্ত করা, এটা রাষ্ট্রীয় হোক বা এমএনসি হোক, এবং সেটা যদি করতে পারে তখনই, যখন আমি একটা ভালো কোয়ালিটি সাপ্লাই দিব, বাজারের গভীরতা বাড়বে, তখনই তারা কিন্তু কিছু করতে পারবে। বাট এবং ডিজিটালাইজের মাধ্যমে প্রত্যেক তথ্যপাত্র অবাধ প্রবাহ থাকবে, প্রত্যেকটা মানুষ যাতে স্পন্সর হোল্ডিং, ইনস্টিটিউশনাল হোল্ডিং, পাবলিক হোল্ডিং সব জানতে পারে, স্বচ্ছতার সাথে, তাহলেই সে বিনিয়োগ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে। ধন্যবাদ জনাব অধ্যাপক আল-আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এইখানটাতে। আলোচনা শেষ করব আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।